মোট 11টা তোমাদের অধ্যায় বা চ্যাপ্টার রয়েছে। সেই 11টা অধ্যায়ের মধ্যে মাত্র 5টা অধ্যায়ের ওপর যদি তুমি ভালো করে জোর দাও তাহলেই কিন্তু তুমি এখান থেকে বাজিমাত করে নিতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনছো, 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যদি তুমি হয়ে থাকো এবং তোমার ভূগোল যদি বিষয় হয়ে থাকে, তাহলে সেই বিষয়টায় মাত্র 5টা অধ্যায় পড়াশোনা করে সেটার ওপরে জোর দিয়ে তুমি কিভাবে 35-এ 35 পেতে পারো তারই গোপন কৌশল তোমাকে জানানোর জন্য চলে এসেছি নতুন এই উপস্থাপনার সঙ্গে। আমি তোমাদের এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো তোমার বিষয় হয়তো ভূগোল নিশ্চয়ই রয়েছে, না হলে তুমি এই উপস্থাপনা দেখতে আসতে না। থাম্বনেল দেখে আকর্ষিত হয়ে যদি তুমি এসে থাকো, তাহলে প্রথমেই বলি, তোমরা সিলেবাস নিয়ে যেটা ভয় পাচ্ছ যে একদম শিওরের সমন হিসাবে তোমাদের পরীক্ষা একদম দোরগড়ায় এসে হাজির হয়ে গেছে, ঘাড়ে নিঃশ্বাস পড়ছে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভূগোলের এত বড় সিলেবাসটাকে কি করে কভার আপ করবে এবং সেখান থেকে কিভাবে ভালো মার্কস পাবে, এটা যদি তোমার দুশ্চিন্তার কারণ হয়ে থাকে, তাহলে বলবো দুশ্চিন্তাটাকে দূরে হাঁটাও আর এটা বুঝে নাও, মোট যে 11টা অধ্যায় তোমার রয়েছে, সেই 11টা অধ্যায়ের মধ্যে মাত্র 5খানা অধ্যায়ের উপর যদি তুমি জোর দাও তাহলেই কিন্তু একটা ভালো মার্কস তুমি অবশ্যই আশা করতে পারো। সময় নষ্ট একেবারেই নয়, জেনে নাও কোন 5টা অধ্যায়ের উপর তোমাকে জোর দিতে হবে এবং ভালো করে ক্যালকুলেশনটা বুঝে নাও। আমি কিন্তু তোমাকে একেবারে সায়েন্টিফিক ওয়েতেই দেখাবো, শুধুমাত্র মুখে বলে দিচ্ছি এরকম নয়, তুমি নিজেও বুঝবে বলে দেওয়ার পর যে হ্যাঁ তাই তো। এটা ভেবে নিয়ে যদি আমি অনেক আগে থেকেই 5টা অধ্যায়ের উপর জোর দিতাম তাহলে আমার প্রিপারেশনটা হয়তো আরো অনেক ভালো হতো। দেখো, আর কোন রকম কনফিউশনে না রেখে তোমাদেরকে যেটা দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে এই যে ছকটা তুমি দেখছো, সেখানে তোমাকে আমি কি দেখাচ্ছি যে কম পড়েই বাজিমাত। মানে ভূগোল বিষয়টা তোমরা জানো যে এখানে কিন্তু ফাঁকিবাজির কোনো জায়গা নেই, তোমাকে তার জন্য অধ্যাবসায়ের প্রয়োজন, যথেষ্ট গুরুত্ব সহকারে পড়তে হবে এবং সায়েন্সের মতোই কিন্তু কম্পিট করার মতোই একটা সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। তো এই বিষয়টায় তোমাকে কম পড়বে অথচ নাম্বার বেশি পাবে, সেই ট্রিক্সটাই যেহেতু এখন বলছি, তাহলে প্রথমেই তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেটা কি কি রয়েছে না, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি মিলিয়ে মোট 11টা অধ্যায় রয়েছে। পার্ট এ অর্থাৎ তোমাদের যেটা ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল যেটা রয়েছে, সেখানেই রয়েছে 6টা ইউনিট, মানে 6টা অধ্যায় সেখানে রয়েছে। আর পার্ট বি যেটা হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল, সেখানে রয়েছে 2টো ইউনিট। আর তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল পার্ট সি, সেখানে রয়েছে 3টে ইউনিট। এই মিলিয়ে তাহলে 6, 2, 8, 3, 11টা ইউনিট মোট রয়েছে। এই 11টা ইউনিটের কোথা থেকে কিভাবে প্রশ্ন আসবে তার একটা স্ট্রাকচার আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। হয়তো তোমরা জানো, তারপরেও বুঝে নাও। সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি হিসাবে তোমাদের প্রশ্ন আসবে, এরকম আমরা উচ্চ মাধ্যমিক সংসদ প্রকাশিত মডেল প্রশ্নপত্রে কিন্তু দেখেছি। তাহলে সেখানে সেকশন এ তে কি থাকবে, শুধুমাত্র 2 নম্বরের প্রশ্ন থাকবে, সেকশন বি তে থাকবে 3 নম্বরে এবং সেকশন সি তে থাকবে শুধুমাত্র 5 মার্কস কোশ্চেন। এবার সেকশন এ যেটা 2 মার্কসের কোশ্চেন, সেটা কিন্তু তোমার 3টে পার্ট থেকেই থাকবে, মানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি। এখানে তোমাকে প্রশ্ন দেওয়া হবে 12খানা, করতে হবে তোমাকে 6টা, মানে 2x মডেলের প্রশ্ন, তাই 12টা প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে তোমাকে 6টা। এইবার এখানটা একটু বুঝে নাও, দেখো 2 মার্কসের প্রশ্ন 6টা করতে হচ্ছে, মানে 12 নম্বরের জন্য কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে তোমার 12টা। এবার এই 12টা প্রশ্ন তোমার পার্ট এ থেকে থাকবে, পার্ট বি থেকে থাকবে এবং পার্ট সি থেকে থাকবে। 3টে মিলিয়ে মোট ইউনিট সংখ্যা আমি কটা বলেছি, মোট 11টা ইউনিট। তাহলে 11টা ইউনিট থেকে তোমাকে 12টা প্রশ্ন দেওয়া হবে। বুঝতেই পারছো, মানে প্রত্যেক ইউনিট থেকে একটা প্রশ্ন থাকছেই এবং কোনো একটা ইউনিট সেখান থেকে রিপিট কোশ্চেন হবে, এটা নিশ্চয়ই বোঝা গেছে। এরপরে দেখে নাও যেটা সেকশন বি অর্থাৎ যেটা 3 মার্কের প্রশ্ন, সেক্ষেত্রে কি হচ্ছে, সেখানেও কিন্তু তোমাকে 6টা প্রশ্নের উত্তর করতে হবে, দেওয়া থাকবে 12টা প্রশ্ন। আর 12টার মধ্যে যে 6টা করতে হবে তার সেখানে তাহলে তোমার 18 নম্বর হয়ে যাচ্ছে, সেটাও আসবে তোমার পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি থেকে। তাহলে এই যে 3টে পার্টের কথা বললাম, মোট 11টা ইউনিট, 11টা ইউনিট থেকে 12টা প্রশ্ন। তাহলে এখানেও আমরা কি দেখছি, প্রত্যেক ইউনিট থেকেই কিন্তু একটা করে প্রশ্ন হবেই, কোনো একটা রিপিট কোশ্চেন হবে, এটাও বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে 2 মার্কস 3 মার্কস অর্থাৎ সেকশন এ এবং সেকশন বি নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা নয়। এরপরে আসি পার্ট সি। পার্ট সিতে থাকবে আমাদের 5 মার্কস কোশ্চেন, সেখানে একটা কোশ্চেনের উত্তর করতে হবে। 2x মডেল বলে তোমাকে প্রশ্ন দেওয়া হবে 2টো। এই 2টো প্রশ্নই কিন্তু তোমার থাকবে শুধুমাত্র পার্ট এ পোর্শন অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে, মানে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়, সেখান থেকেই তোমাদের থাকবে 5 মার্কের প্রশ্ন। এটা কিন্তু পার্ট বি বা পার্ট সি থেকে কোনোভাবেই আসবে না।
এবার দেখো এই পার্ট এতে তোমার যে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে একটা, তার জন্য ইউনিট করা রয়েছে 6টা ইউনিট রয়েছে। এই 6টা ইউনিটের কোনটা থেকে যে দুটো প্রশ্ন থাকবে সেটাই তোমাকে ভাবতে হবে। উপস্থাপনার একেবারে শুরুতেই তোমাদের আমি বলেছি যে মাত্র 5টা অধ্যায়ের ওপরে জোর দিতে। পার্ট সিতে যে 3টে ইউনিট রয়েছে সেগুলো কি কি না, ভারতের শিল্পসমূহ, ভারতের জনবসতি ও উন্নয়ন, আর রয়েছে নির্বাচিত কিছু বিষয়সমূহ এবং সমস্যার ওপর ভৌগোলিক দৃষ্টিভঙ্গি। তো এই 3টে ইউনিট থেকে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন মিলিয়ে মোট 10 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে 10 নম্বরের জন্য আমি কি বলেছি তোমাদের, 2 মার্কের প্রশ্ন করতে হবে, অ্যাটেন্ড দুটো, দেওয়া থাকবে 4টে। ইউনিট কটা রয়েছে, মাত্র 3টে। তাহলে প্রত্যেক ইউনিট থেকেই প্রশ্ন থাকছে। সুতরাং তুমি যে কোনো দুটো ইউনিট যদি ভালো করে পড়ো, সেখান থেকে 2 মার্কসের কোশ্চেনও কমন পেয়ে যাচ্ছ, 3 মার্কসের কোশ্চেনও কিন্তু কমন পেয়ে যাচ্ছ। এইবার তোমার যদি প্রশ্ন এরকম হয় যে ম্যাম কোন ইউনিটটা পড়লে ভালো হবে, কোন কোন দুটো ইউনিট পড়বো, আমি আমার মতামতটা বলছি, তোমার সেটার সঙ্গে নাও মতের মিল হতে পারে, কারণ তোমার কাছে সহজ লাগা কঠিন লাগার ব্যাপার থাকবে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ভারতের জনবসতি ও উন্নয়ন, এটা হচ্ছে সব থেকে সহজ একটা অধ্যায় বলে আমার মনে হয়। তো এইটার উপর তুমি জোর দিচ্ছ। ভারতের শিল্পসমূহ, এটা শুনতে লাগছে সহজ, কিন্তু অনেকটা অংশ কিন্তু পড়তে হবে। আর এই নির্বাচিত বিষয়সমূহ এবং সমস্যার উপর ভৌগোলিক দৃষ্টিভঙ্গি, সেটাতেও কিন্তু অনেক রকমের বিষয় নির্বাচন হতে পারে। তার উপর ভৌগোলিক দৃষ্টিভঙ্গিটা কিরকম সেটাও সম্পর্কে মানে অনেক কিছু বিষয় থাকতে পারে। সুতরাং এই ভারতের ভূগোলের 3টে ইউনিটের মধ্যে তোমরা অতি অবশ্যই করবে ভারতের জনবসতি ও উন্নয়ন, অর্থাৎ সেকেন্ড ইউনিট যেটা রয়েছে এইটার উপর সব থেকে বেশি জোর দাও। আর বাকি দুটো ইউনিটের মধ্যে তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা সহজ মনে হয়, তুমি সেটা করো। কারণ আমি বললে সেটা তোমার কাছে প্রেশার মনে হতে পারে, অথচ আমি যেহেতু বলছি তাই তার উপরে হয়তো তুমি জোর দিতে যাবে। কিন্তু এই মুহূর্তে এখন যেটুকু সময় তোমার হাতে আছে সেটা জোরপূর্বক কিছু করার মতো নয়। তাই বাকি দুটো ইউনিট অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 3, এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা তোমার পছন্দসই বেছে নাও। তাহলে হয়ে গেল আমাদের দুটো ইউনিট পছন্দ করা। এরপরে চলে আসছি পার্ট বি অর্থাৎ মানবীয় ভূগোল, যেখানে রয়েছে মাত্র দুটো ইউনিট এবং দুটোই কিন্তু খুব শর্ট। তাহলে সেখানে শর্ট সিলেবাস করলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তারপরেও দুটো ইউনিটের মধ্যেও কিন্তু আমি বলবো দুটো ইউনিট করার কোনো প্রয়োজন নেই। যাদের করা হয়ে গেছে তারা অতি অবশ্যই দুটোই ভালো করে পড়বে। যাদের এখনো সিলেবাস মনে হচ্ছে কমপ্লিট হয়নি, তারা শুধুমাত্র যে কোনো একটা ইউনিট পড়ো। তো এখানে দুটো ইউনিট যে রয়েছে সেই দুটো কোনটা কোনটা, এটা হচ্ছে জনসংখ্যা ভূগোল রয়েছে ইউনিট 1-এ, আর ইউনিট 2-তে রয়েছে মানব উন্নয়ন। তো এই দুটোর মধ্যে আমার মত অনুযায়ী মানব উন্নয়ন অর্থাৎ ইউনিট 2 এটা হচ্ছে সব থেকে সহজ। এবার তোমার যদি মনে হয় না এটা সহজ নয়, প্রথম ইউনিটটা বেশি সহজ, তাহলে তুমি সেটাই করতে পারো। তবে সিলেবাস যদি মনে হয় তোমার এখন অনেকটা বাকি রয়ে গেছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি পছন্দ করে করো। আমার মত অনুযায়ী মানব উন্নয়ন আমি বললাম। তাহলে এখান থেকেও আমরা মাত্র একটা ইউনিট বেছে নিলাম। তাহলে বাছাই করা ইউনিটের সংখ্যা আমাদের গিয়ে দাঁড়ালো 3টে। ভারতের ভূগোল থেকে আমরা করেছি দুটো ইউনিট পছন্দ, আর মানবীয় ভূগোল থেকে পছন্দ করেছি মাত্র একটা ইউনিট। তাহলে 3টে আমাদের হয়ে গেল অলরেডি চুজ করা। এরপরে মাত্র আর দুটো ইউনিটের কথা বলবো, যেটা পার্ট এ থেকে তোমাদেরকে করতেই হবে। সেই দুটো ইউনিট কি কি সেটা এবার একটু জেনে নাও। দেখো তোমাদের পার্ট সি থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক তেমনি পার্ট বি থেকেও 10 নম্বরের প্রশ্ন আসবে, কিন্তু শুধুমাত্র পার্ট এ থেকে 15 নম্বরের প্রশ্ন আসবে। তাই পার্ট এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তুমি যদি ভালো মার্কস আশা করে থাকো তাহলে পার্ট এটার উপর গুরুত্ব দিতে হবে। যেমনি এখান থেকে বেশি মার্কসের প্রশ্ন আসবে, তেমনি কিন্তু এখানে ইউনিট সংখ্যাটাও অনেক বেশি। 6টা ইউনিট এখানে রয়েছে। প্রথম ইউনিটে রয়েছে ভূসংস্থান, দ্বিতীয় ইউনিটে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, তৃতীয় ইউনিটে রয়েছে ক্ষয়চক্র, চতুর্থ ইউনিটে রয়েছে বায়ুমণ্ডল, 5 নম্বর ইউনিট রয়েছে বাড়িমণ্ডল, আর 6 নম্বরে রয়েছে জীবমণ্ডল। এই যে 6টা ইউনিট, এই 6টা ইউনিটের মধ্যে আমি বলেছি দুটো ইউনিট তোমাকে করতেই হবে। তো দুটো ইউনিটের মধ্যে আমার মনে হয় সেকেন্ড যে ইউনিটটা রয়েছে অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এখান থেকে 5 মার্কসের কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তুমি ধরে নাও 90% সম্ভাবনা রয়েছে এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এখান থেকে প্রশ্ন আসা। তাই এটার উপরে তোমাকে জোর দিতেই হচ্ছে। তাহলে সেকেন্ড ইউনিট অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এটা আমরা বেছে নিলাম। পড়ে রইলো এখনো 5টা ইউনিট, যেখান থেকে আমরা বাঁচবো মাত্র আর একটা। দেখো এখানে একটা তোমাদের ফাঁকিবাজি ট্রিক্স যদিও দেওয়া উচিত নয়, তারপরেও তোমাদের একটু বলে রাখি, যেহেতু পরীক্ষা একদম এগিয়ে এসেছে, সিলেবাস তোমাদের এখনো কমপ্লিট হয়নি, হাতে সময় খুব কম। দেখো বায়ুমণ্ডল বাড়িমণ্ডল এই দুটো সম্পর্কে তোমরা কম বেশি কিন্তু আগেই পড়ে চলে এসেছো। মাধ্যমিক পরীক্ষার সময় তো যথেষ্ট তোমরা এটার উপর জোর দিয়েছো, এটা সম্পর্কে কম বেশি তোমাদের ধারণা রয়েছে।
জীবমণ্ডল সম্পর্কেও অল্প বিস্তর ধারণা থেকে থাকবে, তো এটা খুব একটা কঠিনও নয়, তোমরা চাইলে এটা চোখ বুলিয়ে নিতে পারো। তাহলে বাকি থেকে যাচ্ছে আর যে দুটো, সেখানে কি কি রয়েছে, ক্ষয়চক্র একটা রয়েছে আর একটা রয়েছে ভূসংস্থান। তো এই ভূসংস্থানটা কিন্তু তোমাদের অনেকের কাছেই খুব টাফ বলে আমার মনে হয়, মানে তোমাদের ক্লাস নিতে গেলে যেটা বোঝা যায় ভাবভঙ্গি দেখে যে এই ভূসংস্থানটা সম্পর্কে তোমাদের যেন খুব একটা ইন্টারেস্ট জাগে না, কঠিন বলেই মনে হয়। তাহলে যদি তাই হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষয়চক্রের ওপরে জোর দাও। তাহলে 6টা ইউনিট যেটা রয়েছে পার্ট এ তে, তার মধ্যে 2টো ইউনিটের ওপর আমি জোর দিতে বলছি, ক্ষয়চক্র এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তবে তোমার যদি মনে হয় না ভূসংস্থানটাও তোমার ভালো লাগে, তাহলে ভূসংস্থান এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এর উপরে জোর দিতে পারো। আশা করছি এই যে পাঁচটার কথা বললাম, 3টে পার্ট মিলিয়ে এই 5টা ইউনিট যদি তোমরা খুব ভালো করে দেখে যাও, তাহলেই এখান থেকে ফুল মার্কস তুমি অতি অবশ্যই পাবে। হয়তো তোমাদের কাছে এই উপস্থাপনাটা একটু লেন্দি মনে হতে পারে, কিন্তু তোমাদের যাতে ধারণাটা ক্লিয়ার হয়ে যায় তার জন্যই কিন্তু একদম স্পষ্টভাবে যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য পরিষ্কারভাবে বোঝানোর উদ্দেশ্য নিয়েই কিন্তু এই এতগুলো কথা বলা। দেখো তোমাদের 5 মার্কের প্রশ্ন 2টো দেওয়া থাকবে, এই 2টো প্রশ্নের মধ্যে একটা তো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে অতি অবশ্যই আসছেই, তুমি ধরে নিতেই পারো। এইবার ভূসংস্থান থেকেও একটা থাকতে পারে, ক্ষয়চক্র থেকেও একটা থাকতে পারে, বায়ুমণ্ডল, জীবমণ্ডল, এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনাটা তুলনায় কম বলে আমার মনে হয়। তাহলে দেখো একটাই তোমাকে লিখতে হবে, সুতরাং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে যদি এসেই যায় তাহলে সেটাই তোমার কাছে কমন, সেই প্রশ্নটাই তোমার কাছে কমন। অন্য আরেকটা যেখান থেকেই দিক না কেন, ক্ষয়চক্র, ভূসংস্থান যেখান থেকেই দিক না কেন, সেখানে যদি তোমার কমন নাও আসে কোনো অসুবিধে নেই, কারণ তুমি ওই একটা অধ্যায়কে খুব ভালো করে করছো। সুতরাং 5 মার্কস তোমার হাতের মুঠোয় চলে এলো। এইবার আরো যে 10টা নম্বর পার্ট এ থেকে রয়েছে, মানে 3 নম্বরের 2টো আর 2 নম্বরের 2টো, সেখানে যে করতে হবে তার জন্য তোমাকে 3 মার্কের 4টে প্রশ্ন দেওয়া থাকবে, 2 মার্কেরও 4টে প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে 6টা ইউনিট থেকে যদি 4টে প্রশ্ন দেওয়া থাকে, তার মানে তুমি ধরে নিতে পারো যে বাকিগুলোর থেকেও যদি তোমার একটা একটা করে প্রশ্ন দেওয়া থাকে, সেখানেও কিন্তু তোমার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া একটা অধ্যায় এসে যেতে পারে যেখান থেকে একটা প্রশ্ন তোমার কমন। আমি তোমাকে বলেছি যে কোনো 2টোর ওপরে ওখানে সব থেকে বেশি করে জোর দিতে। এইবার যদি তোমার দ্বারা সম্ভব হয় বা তোমার সিলেবাস অনেকটা কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি অতি অবশ্যই অন্তত 4টে ভালো করে নেবে পার্ট এ থেকে। যদি তোমার সিলেবাস অনেকটা কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে অতি অবশ্যই যে কোনো 4টে তোমার মন মতো 4টে ইউনিটকে পার্ট এ থেকে ভালো করে রাখবে। তাহলেই কিন্তু এখান থেকে 35-এ 35 নম্বর তোলাটা খুবই সহজ হবে। তবে যেহেতু 5 মার্কের প্রশ্নে ছবি আঁকতে হবে, ছবি সম্বন্ধীয় প্রশ্নই আসবে, তাই তোমাদের কিন্তু ছবির ওপরে জোর দিতে হবে, না হলে 5-এ 5 কোনোভাবেই পাবে না। সেক্ষেত্রে ফুল মার্কস কিন্তু তুমি পরীক্ষকের কাছ থেকে আদায় করতে পারবে না। তাই অতি অবশ্যই তোমার লেখনীটা হবে সাবলীল, সেখানে সুন্দর করে উপস্থাপনা করতে হবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে, এবং কত মার্কসের প্রশ্ন আসছে সেই অনুযায়ী তোমাকে কিন্তু উত্তরটা করতে হবে। এইবার তোমার যদি জানার প্রয়োজন হয় যে কত মার্কসের প্রশ্নের জন্য ঠিক কতটা উত্তর লিখবো, সে সম্পর্কে তোমরা কমেন্টে জানাও, তাহলে তোমাদের কমেন্ট অনুযায়ী যত বেশি কমেন্ট আসবে সেই অনুযায়ী পরবর্তী উপস্থাপনায় সেটাই নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়। আজকের মতো এখানেই শেষ করলাম। চূড়ান্ত পর্বের প্রস্তুতি সকলের খুব ভালো হোক।